সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ। অনলাইন ক্লাস তোমরা যে যেখানে বসে অংশগ্রহণ করছো, সবাইকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি সৈয়দ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র শিক্ষক, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। আজ আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয় থেকে অষ্টম অধ্যায়ের আমাদের সম্পদ নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ের আমাদের সম্পদের মধ্যে মাটি, পানি, বায়ু ইত্যাদি রয়েছে। তাই আজকে আমি মাটি নিয়ে আলোচনা করব। মাটি আমাদের প্রাকৃতিক সম্পদ। তোমরা কি বলতে পারো মাটি আমাদের কি কি কাজে লাগে? একটু চিন্তা করে দেখো। মাটি আমাদের বিভিন্ন কাজে লাগে। মাটি ছাড়া এই পৃথিবীকে কল্পনাও করা যায় না। মাটির উপর গাছপালা জন্মে। এই গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই। পৃথিবীর অক্সিজেনের উৎস হলো গাছপালা। গাছপালা থেকে আমরা প্রচুর অক্সিজেন পাই। আর এই গাছপালা জন্মে মাটির উপরে। মাটির উপরে জন্মে শস্য। আমরা যা খেয়ে জীবন ধারণ করি, বেঁচে থাকি, তার সব শস্যই এই মাটির উপর জন্মে থাকে। আমরা আমাদের বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান অক্সিজেন এই মাটি থেকেই পাই। এই মাটির উপরে আমরা ঘর বাড়ি, অফিস আদালত, রাস্তাঘাট নির্মাণ করি। এই মাটির নিচ থেকে জীবন ধারণের পানি, তেল, গ্যাস, কয়লা, স্বর্ণ, লৌহ ইত্যাদি আমরা পেয়ে থাকি। এই মাটির নিচের পানি আমরা বিশুদ্ধ পানি হিসাবে পান করে থাকি। তাই তো এই মাটিকে বলা হয় মাটি আমার মা। মাটি হলো নানা রকম জৈব আর অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ। মাটি হলো নানা রকম জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ। বিভিন্ন এলাকার মাটির গঠনও ভিন্ন। মাটির আবার গঠন আছে। বিভিন্ন এলাকার মাটির গঠন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। হতেই পারে, তোমরা লক্ষ্য করলেই দেখতে পারবে যে নদী বিদ্যুৎ এলাকার মাটি একরকম, নদীর পাড়ের মাটি একরকম, বাগানের মাটি একরকম, বিলের মাটি একরকম, উপরি অংশের, পৃথিবীর উপরি অংশের মাটি একরকম, কিছু গভীরে গেলে মাটি আরেক রকম, আরেকটু গভীরে গেলে আরেক রকম, আরেকটু গভীরে গেলে আরেক রকম। অর্থাৎ স্থান ভেদে মাটির বিভিন্ন রকম হয়ে থাকে। মাটির গঠন বিভিন্ন রকম হয়ে থাকে। মাটিতে বিদ্যমান পদার্থগুলোকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। মাটিতে বিদ্যমান যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলোকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। যেমন খনিজ পদার্থ, জৈব পদার্থ, বায়বীয় পদার্থ এবং পানি। খনিজ পদার্থ, জৈব পদার্থ, বায়বীয় পদার্থ এবং পানি। দেখো তোমরা চিত্রটায় যে মাটির ভিতরে মাটির যে গঠন রয়েছে সে গঠনের মধ্যে, মাটির গঠনের মধ্যে বায়বীয় পদার্থ অর্থাৎ বাতাস রয়েছে 25% অর্থাৎ 25%। জৈব বা অজৈব বা খনিজ পদার্থ রয়েছে 45%। অজৈব বা খনিজ পদার্থ রয়েছে 45% এবং জৈব পদার্থ রয়েছে 5%। জৈব পদার্থ রয়েছে 5% এবং পানি রয়েছে 25%। অর্থাৎ 25, 45, 5 এবং 25
100%। অর্থাৎ এই মাটির মধ্যে বায়বীয় পদার্থ অর্থাৎ বাতাস রয়েছে 25%, অজৈব বা খনিজ পদার্থ রয়েছে 45% এবং জৈব পদার্থ রয়েছে 5% এবং পানি রয়েছে 25%। আপাত দৃষ্টিতে তোমরা যদি চিন্তা করো তাহলে তোমরা অবশ্যই বিস্মিত হবে যে মাটির ভিতরে আবার 25% বাতাস কিভাবে থাকে, অথবা মাটির ভিতরে 25% পানি বা কিভাবে থাকে। মাটিতে বিদ্যমান খনিজ পদার্থ বা অজৈব পদার্থগুলো হলো মাটিতে বিদ্যমান খনিজ পদার্থ বা অজৈব পদার্থ। খনিজ বা অজৈব পদার্থগুলো হলো ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সিল্ক, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, কোবাল্ট, বোরন, আয়োডিন ও ফ্লোরিন। অর্থাৎ এই অজৈব পদার্থগুলো মাটির ভিতরে রয়েছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ধাতু জৈব লবণও মাটির ভিতরে পাওয়া যায়। ইত্যাদি ধাতুর যে জৈব লবণ আছে তাও মাটির ভিতরে পাওয়া যায়। মাটিতে বিদ্যমান জৈব পদার্থ হিউমাস নামে পরিচিত। অর্থাৎ মাটিতে বিদ্যমান যে জৈব পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো হিউমাস নামে পরিচিত। অর্থাৎ হিউমাস হলো মাটির উপরিভাগে গাছপালা, জীবজন্তু, লতাপাতা পচে যে জৈব পদার্থটা তৈরি হয়, জৈব পদার্থটা তৈরি হয়, সেই পদার্থটাকে হিউমাস বলা হয়ে থাকে। হিউমাস অনেক উর্বর হয়, অর্থাৎ মাটির উপরিভাগে গাছপালা, লতাপাতা, জীবজন্তুর দেহাবশেষ মিলে যে উর্বর ভূমির উর্বর স্তরের সৃষ্টি হয় সেটাই হলো হিউমাস। সেই আমাদের কাছে সেটা হিউমাস নামে পরিচিত। মাটিতে বিদ্যমান পানির গুরুত্ব। মাটিতে যে পানি রয়েছে, বিদ্যমান পানি রয়েছে, আমরা এখানে দেখলাম যে মাটিতে পানির পরিমাণ 25%। অর্থাৎ মাটিতে যে পানির পরিমাণ 25%, সেই 25% পানির যে গুরুত্ব, এটার একটা গুরুত্ব রয়েছে। অর্থাৎ মাটিতে যে উদ্ভিদ গাছপালা জন্মে থাকে সেই উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে পানি ব্যবহার করে সেটা এই মাটি থেকেই করে থাকে। গাছ মূলরুমের মাধ্যমে মাটি থেকে যে পানি শোষণ করে সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পানি ব্যবহার করে সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে খাদ্য তৈরি করে। গাছ যদি তার মূলরুমের মাধ্যমে পানি শোষণ করতে না পারত, অর্থাৎ মাটিতে যদি পানি না থাকতো, তাহলে গাছ কোনো ক্রমেই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতো না এবং গাছ মরে যেত। যেমন মরুভূমিতে পানির স্তর খুব নিচে থাকায় গাছ রোপণ করলেও সে গাছ বাঁচে না, কারণ সে মূলরুমের মাধ্যমে মরুভূমি থেকে পানি শোষণ করতে পারে না এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না। মাটির ভিতরে যে পানি আছে সে পানি শোষণ করে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে থাকে। আবার উদ্ভিদ মাটি থেকে যে পানি শোষণ করে শারীরবৃত্তীয় কার্যক্রম পরিচালনার পর অবশিষ্ট পানি পত্ররন্ধ্রের মাধ্যমে বের করে দেয়, সেই প্রক্রিয়াটা হলো প্রচ্ছেদন। এই প্রচ্ছেদনও যদি গাছ মূলরুমের মাধ্যমে পানি শোষণ করতে না পারত, মাটি থেকে যদি পানি শোষণ করতে না পারত, তাহলে এই শ্বসন ক্রিয়া গাছ পরিচালিত করতে পারত না। সুতরাং এই শ্বসন প্রক্রিয়া পরিচালনা না করতে পারলেও গাছ মারা যেত, অর্থাৎ গাছের কোনো অস্তিত্ব থাকতো না। গাছের ভেতরের যে প্রোটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম আছে, গাছের কোষে যে প্রোটোপ্লাজম আছে, আর কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রোটোপ্লাজম।
গাছের কোষের যে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমে শতকরা 85 থেকে 95% পানি থাকে। যদি গাছ এই পরিমাণ পানি মাটি থেকে শোষণ করতে না পারে তাহলে সেই প্রোটোপ্লাজমের কার্যক্রম ব্যাহত হয় এবং গাছ বর্ধিত বা গাছ সাবলীলভাবে বেড়ে উঠতে পারে না এবং গাছের গাছের বাড়ন্ত গাছের অর্থাৎ গাছের বর্ধন ব্যাহত হয়। গাছের বর্ধন ব্যাহত হয়। মাটিতে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসও থাকে। মাটিতে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসও থাকে, কারণ মাটির ভিতরে অনেক পোকামাকড়ও বসবাস করে এবং যেহেতু মাটিতে 25% বাতাস আছে, সেই বাতাসের সাথে অক্সিজেন আছে, সুতরাং মাটির নিচে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড়ও বসবাস করতে পারে। নিচের দিকে মাটির গঠন পরীক্ষা করে দেখা যায় মাটি 4টি সমান্তরালভাবে অবস্থান করছে। দেখো নিচের দিকে মাটি পরীক্ষা করে দেখা যায়। এখানে এই চিত্রটা তোমাদের আগে আমি বলেছি যে দেখো মাটিতে পানি আছে, মাটিতে প্রচুর পরিমাণে পানি, এই যে পানি আছে, আর এই রঙিন অংশগুলা হলো মাটির কণা। এই যে মাটির কণা, এই যে মাটির কণা, এই কণার ফাঁকে এই দেখো বায়ু আছে, বাতাস আছে। এই যে সাদা অংশটা এটা হলো বাতাস, এই বায়ু, এই সাদা অংশটা বায়ু, এই সাদা অংশটা বায়ু। কণার ফাঁকে ফাঁকে বায়ু অর্থাৎ বাতাস আছে। আবার এই কালো অংশটা হলো পানি, এই কালো অংশটা হলো পানি। লাল অংশটা হলো মাটির কণা, কালো অংশটা হলো পানি এবং ফাঁকা সাদা জায়গাটা হলো বায়ু। এই হলো এই অবস্থায় মাটি ভিতরে কণাগুলো অবস্থান করে, বাতাস অবস্থান করে, অর্থাৎ পানি এই অবস্থায় মাটির ভিতরে থাকে, অর্থাৎ মাটির গঠন এই অবস্থায় আছে। এরপরে মাটির 4টি সমান্তরাল স্তর আছে। মাটির 4টি সমান্তরাল আছে, 1 2 3 4, 4টি সমান্তরাল স্তর আছে। পরীক্ষা করে দেখা গেছে যে মাটির 4টি সমান্তরাল স্তর আছে, A B C D, A B C এবং D। এই 4টি সমান্তরাল স্তর অর্থাৎ সমান্তরাল দেখো সমান্তরাল স্তরে বিভক্ত আছে এখানে যে A B C D অবস্থায়, অর্থাৎ প্রতিটি স্তরকে হরাইজন বলে। এই প্রতিটি স্তরকে আবার হরাইজন বলে থাকে। মাটির এই প্রতিটি স্তরকে আবার বলে থাকে হরাইজন বলে থাকে। মাটির প্রতিটি স্তরকে হরাইজন বলে থাকে, অর্থাৎ জৈব পদার্থ বা হিউমাস বা বালিময় এই যে এই অংশটা আছে হরাইজন এ, এই হরাইজন এ আছে জৈব পদার্থ, হিউমাস এবং বালুময়। এই যে হরাইজন এ আছে জৈব পদার্থ, হিউমাস এবং বালুময় হরাইজনে। এখানেই গাছপালা উদ্ভিদ জন্মে। দেখো এখানেই গাছপালা এবং উদ্ভিদ জন্মে থাকে। এরপর হরাইজন বি, এটাকে বলা হয় সাবসয়েল। হরাইজন বি এটাকে বলা হয় সাবসয়েল বলে। হরাইজন বি এখানে বলা হয় সাবসয়েল। এখানে মাটির হিউমাস নেই, এখানে মাটির কিছু শিলাকণা, মোটা দানার বালু এবং শিলাকণা এই স্তরে থাকে। এটা হলো হরাইজন বি, এটাকে আবার সাবসয়েলও বলা হয়ে থাকে। এরপর হরাইজন সি, এখানে থাকে শিলা, পাথরখণ্ড এবং এখানে মোটা বালু থাকে, কিন্তু এখানে মোটা বালুও থাকে না, এখানে সবই পাথরখণ্ড থাকে। এই পাথরখণ্ডের মধ্যে তোমার পানি, বেশি পরিমাণ পানি, পাথরের ফাঁকে ফাঁকে, পাথরখণ্ডের ফাঁকে ফাঁকে অনেক পানি থাকে, এটাকে বলা হয় হরাইজন সি। এরপরে আছে হরাইজন ডি। এই হরাইজন ডিতে তোমার বড় বড় শিলাকণা থাকে, বড় বড় শিলা, পাথরখণ্ড, এখানে বড় বড় পাথরখণ্ড এবং পাতলা পাতলা অবস্থায় বড় বড় পাথরখণ্ড এখানে থাকে। এটাকে মূল শিলাও বলা হয়ে থাকে, এটা মূল শিলা বলা হয়ে থাকে। মূল শিলা এখানে যেমন হালকা কিছু শিলা থাকে, আবার এটাকে বলা হয় মূল শিলা। পাথর, কঠিন পাথর, শক্ত পাথরগুলা এই হরাইজন ডিতে থাকে। আমরা
আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করব। আমরা আগামী ক্লাসে মাটির প্রকারভেদ, বালু মাটি, পলি মাটি, কাদা মাটি, দোআঁশ মাটি, মাটির পিএইচ মান, মাটি দূষণের কারণ, মাটি দূষণ প্রতিরোধ ইত্যাদি নিয়ে আলোচনা করব। আশা করব আজকের যে আলোচনা তোমাদেরকে এখানে যে আলোচনা করা হলো, চিত্র এঁকে যা দেখানো হলো সেটা তোমাদের বোধগম্য হয়েছে এবং তোমরা অবশ্যই বোধগম্য করতে পেরেছো। এই পাঠ থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আমি আশা করব তোমরা যদি এর মাঝেও যদি তোমরা কিছু কোনো জায়গায় তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট, লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে এবং অবশ্যই আমার স্কুলের প্রত্যেক শিক্ষার্থীর কাছে আমার মোবাইল নম্বর রয়েছে। তোমরা মোবাইলে আমাকে আমার থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে। বর্তমান এই কঠিন পরিস্থিতিতে অবশ্যই তোমরা নিজ ঘরে অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। যেহেতু তোমাদের আর কোনো কাজ বা বাইরে বের হতে পারবে না, তোমাদের কোনো কাজ নেই লেখাপড়া ছাড়া, সুতরাং তোমরা পড়ার টেবিলে বেশি বেশি বসবে, বেশি বেশি লেখাপড়া করবে এবং তোমাদের সিলেবাস অনুসারে, সিলেবাস ধরে ধরে তোমরা চ্যাপ্টারগুলো শেষ করতে চেষ্টা করবে। তোমরা অবশ্যই সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।